হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়। তো এখন আমরা যাব ষষ্ঠ অধ্যায় মানে অষ্টম অধ্যায়। তো আমরা চলে এসেছি মিশ্রণ অষ্টম অধ্যায়ে। তো আমরা এখান থেকে পড়া শুরু করব যে সমসত্ব মিশ্রণ। দ্রবণ কি? দ্রবণ হলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানা রকমের কাজ করে থাকি। এদের মধ্যে কোনটি বিশুদ্ধ আর কোনটি মিশ্র ধরনের, আবার কোনটি দ্রব, কোনটি সাসপেনশন আর কোনটি ক্রোলয়েড। পরে আমরা নিচে যাই। মিশ্রণ বলতে কি বলে এটা? তো আমরা এই অধ্যায়টা পড়ে আমরা এই সব কিছু জানতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ, এইসব কিছু আমরা জানতে পারবো। এই পর্যন্ত আমরা পড়বো, যা জানতে পারবো এখানে। তারপর আমরা এক পড়বো। তো আমরা সকলেই চিনি, শরবত ও ঝালমুড়ির সাথে কম বেশি পরিচিত রয়েছি। গ্লাসে এক জগ পানি নিয়ে কিছু চিনি ঢেলে চামচ নাড়া দিলেই কিন্তু চিনির শরবত হয়ে যায়। আবার যদি তোমরা ঝালমুড়ি বানাতে চাও তাহলে বিভিন্ন ধরনের উপাদান লাগে তোমাদের, যেমন যে এই সব কিছু লাগে তোমাদের। এই সব কিছু উপাদান দিয়ে তোমাদের শরবত ও ঝালমুড়ি হয়। এরকম একাধিক বিভিন্ন ধরনের সংমিশ্রণে পাওয়া যায় আমাদের মিশ্রণ বলি। মানে আমাদের যে সংমিশ্রণ, এভাবে আমরা মিশ্রণ পাই। মানে আমাদের কয়েকটা উপাদান যে সংরক্ষণ এবং মিশ্রণ করে, মানে একসাথে ঢেলে যেটা আমরা গুলিয়ে করি, যে পদার্থটা আসে, এটাই হলো মিশ্রণ। ওটাকেই বলে মিশ্রণ, বুঝেছো? তো এখন এই উপাদান মিশ্র থাকলেও ক্ষুদ্র যদি থাকে গলানোর পর, তাহলে এটা ক্ষুদ্র হয়ে থাকে, বুঝছো? তো এখন আমরা পরে যাই। এখানে তোমাদের একটা পরীক্ষা দেওয়া রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে একটা দেওয়া হয়েছে একটা গ্লাস, এবং এখানে তোমাদের সাধারণত এটা পড়ে তোমাকে যদি চাও তাহলে পরীক্ষা করতে পারো। এটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে, না আসতে পারে। যে পরীক্ষাটা করো কিভাবে আমি চিনির শরবত মানে দ্রবণ তৈরি করব। আর এখানে একটা দেখো, চিনিকে আলাদা করে দেখবে পাচ্ছ কি? তুমি যখন মিশাবে তখন চিনিকে দেখতে পাবে না, কারণ চিনি পানিতে দ্রবীভূত হয়েছে। কি হয়েছে? চিনি পানিতে দ্রবীভূত হয়েছে। প্রতিটি ভাগ একই রকম মিষ্টি। তুমি যেখান থেকে পানিটা নাও না কেন, তোমার প্রত্যেকটা ভাগ থেকে মিষ্টি হবে, মিষ্টি লাগবে তোমার। কারণ চিনির শরবতে চিনির কণাগুলো পানির সবগুলো সুষমভাবে বা সমানভাবে বিস্তৃত হয়েছে আছে, তোমরা বলতে পারো। তো আমরা পরে যাই। চিনি শরবতের মতো আমরা যে সুষম বেড়ে থেকে আরেকটি সহজে আলাদা করা যায় না, তাদের দ্রবণ ও অসমৃদ্ধ মিশ্রণ বলা হয়। অর্থাৎ দ্রবীভূত সমূহ এক বিশেষ ধরনের মিশ্রণ। এখন তোমরা পানিতে লবণ, গ্লুকোজ অথবা যে কোনো কিছু তোমরা মিশাও, তোমরা সমৃদ্ধ মিশ্রণ বা দ্রবণ কি না সেটা তোমরা যাচাই করতে পারবে। এই কাজটা তোমাদের করতে হবে, তোমাদের বাড়ির হোমওয়ার্ক। হ্যাঁ, তারপর আমরা আসি। তোমরা কি এই মিশ্রণ উপাদানগুলোকে সহজে আলাদা করতে পেরেছো? হ্যাঁ, খুব সহজেই। একটি উপাদান থেকে অন্যটি উপাদান আলাদা করা যাচ্ছে, কিন্তু আলাদা করা সম্ভব, এটা আমিও জানি, তোমরাও জানো, সবাই জানো।
কোনো মুড়ির ভাগ হতে একটু বেশি, কোনোটা একটু মুড়ি বেশি হয়ে গেছে, আবার কোনো পেঁয়াজ, তারপর ঝাল, তারপর একটু মিষ্টি বেশি হয়ে গেছে, এরকম হবে। কিন্তু তোমরা যে তোমরা উপাদানগুলো সুষমভাবে যে বন্টিত করা, তা তোমরা পারবে না। ঝালমুড়ির মতো যে সকল মিশ্রণ উপাদান সুষমভাবে বন্টিত থাকে না এবং এটি থেকে অন্য সহজে আলাদা করা যায় না। সুষমভাবে বলতে গেলে, সুষমভাবে হলে এরকম একটি জিনিস যেটা তোমার আলাদা করা যায়, মানে এমনভাবে আলাদা করতে হবে যেন ওইটা মুখে নিতে হবে যেন অন্যটির যেন স্বাদ না আসে। একদম সুষমভাবে আলাদা করা সম্ভব না, হ্যাঁ, কারণ মাঝে মাঝে চিনি বেশি হয়, মাঝে মাঝে ঝাল বেশি হয়, মাঝে মাঝে মুড়ি বেশি হয়ে যায়। এজন্য আমাদের সুষমভাবে বন্টন করা সম্ভব নয়। তাদেরকে কি বলা হয়? সমসত্ব মিশ্রণ বলা হয়। তোমরা পরবর্তী যাই। সমসত্ব মিশ্রণ এখানে অসমসত্ব মিশ্রণ বলে। আর তোমার দাঁড়াও, আর সমসত্ব মিশ্রণ আমরা আগে বলেছি যে এখানে তোমাদের যে তুমি যদি এই চিত্রটা দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে চিনি পানির ভিতরে একদম গলে গেছে, মানে চিনি পানিতে দ্রবীভূত হয়েছে। কিন্তু এখানে যে আমাদের যে অসম মিশ্রণটা, এটা অসম মিশ্রণ থেকে সমমিশ্রণ থেকে একটু আলাদা। মানে সমমিশ্রণ মানে বলা হয়েছে যে পানিতে বলা হয়েছে যে যেটা সুষমভাবে বন্টিত মিশ্রণ হবে না, সুষমভাবে বন্টিত বা আলাদাভাবে করা যাবে না, এটাই বলা হয়েছে। এটাকে তোমার অসম বলা হয়, অসম সত্য মিশ্রণ বলা হয়, হ্যাঁ, অথবা এটাকে দ্রব বলতে পারো। আর যেটা আমরা সম দেখলাম, সম হচ্ছে তোমরা বলতে পারো দ্রবণ, আর অসম হচ্ছে তোমরা আরেকটা বিপরীত বলতে পারো, ওটা দ্রব। আচ্ছা, তো তারপরে আমাদের যাই, তাহলে আমরা 3 আর 4 পার্ট পড়বো এখন। তাহলে দ্রবক ও দ্রবক। তোমরা বলতে চিনি শরবত, চিনির মাধ্যমে কোনটি বেশি এবং কম থাকে? নিঃসন্দেহে পানির পরিমাণ বেশি থাকবে। তোমরা তো জানো যে আমরা যখন চিনি শরবত বানাই তখন অবশ্যই আমাদের পানিটি বেশি নিতে হয়। এখানে পানি চিনিকে দ্রবীভূত করেছে, আর চিনি পানিতে দ্রবীভূত হয়েছে। দ্রবণে সাধারণত যেটি বেশি থাকে অর্থাৎ দ্রবীভূত করে তাকে দুঃখিত দাগিয়ে দিয়ে আগে, হ্যাঁ, এখানে পানি চিনিকে দ্রবীভূত হয়েছে পানিতে, আর পানি পরিমাণ বেশি থাকে। পানি দ্রবীভূত হয়েছে। দ্রবণে সাধারণত যেটি বেশি পরিমাণে থাকে অর্থাৎ দ্রবীভূত করে তাকে দ্রবক বলে, আর যেটি কম পরিমাণে থাকে অর্থাৎ দ্রবীভূত হয় তাকে কি বলে? দ্রবক বলে। ওকে, তাহলে বলা যায় দ্রবণ কিভাবে তৈরি হয়? দ্রবণ কিভাবে তৈরি হয়? দ্রবণ সমান দ্রব, যেটা আমরা আগেই পড়ে এসেছি। এখানে পানি চিনি দ্রবীভূত হয়েছে, এটা হলো দ্রব। আর দ্রবক হচ্ছে দ্রবণে সাধারণত যেটি বেশি পরিমাণে থাকে অর্থাৎ দ্রবীভূত করে তাকে বলা হয় দ্রবক। বুঝছো? এখানে আগে দ্রব হইল পানি চিনিকে দ্রবীভূত করেছে। পানি চিনিকে দ্রবীভূত করেছে।
আর দ্রবক হলো চিনি পানিতে দ্রবীভূত হয়েছে। এটা দুটো দিয়েই দ্রবণ তৈরি হয়। তোমরা পরে যাই, এখন হলো আমাদের জলীয় দ্রব। আমরা পড়ব হচ্ছে 67 পৃষ্ঠা পর্যন্ত আজকে আমরা পড়ব, তারপরে ক্লাসে আমরা 68 পৃষ্ঠা দেখবো, পড়া শুরু করবো। এখন আমরা পড়ব হচ্ছে জলীয় দ্রব। এখানে জলীয় দ্রব্যে এখন কি বলেছে এখন আমরা দেখব। উপরে দেওয়া চিনির শরবতের মতো জলীয় দ্রবের পরিমাণ দ্রব হিসেবে ব্যবহৃত হয়। সকল দ্রবণের ক্ষেত্রেই দ্রবক যে পানি হবে তা কিন্তু নয়। এখানে একটা লক্ষ্য করো যে সকল দ্রবণে, মানে বলতে চাচ্ছি সকল দ্রবণের ক্ষেত্রেই দ্রবক যে পানি হবে তা কিন্তু নয়। দ্রবক যে পানি হবে তা কিন্তু নয়। দ্রবক যে পানি হবে তা কিন্তু নয়। পানি ছাড়াও বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ রয়েছে, যেমন অ্যাসিটো, তারপর স্পিরিট, ইথনল দ্রবক হিসেবে ব্যবহৃত হতে পারে, তোমরা বলতে পারো। এখন আমরা যাব হচ্ছে হ্যাঁ ঠিক আছে, দ্রবণের ঘন মাত্রা, পাতলা ও ঘন দ্রবণ। বুঝছো, দ্রবণে দ্রব ও দ্রবকের পরিমাণ কম বেশি করে, এই যে পড়বা, দ্রবণে দ্রব করে কম বেশি করে বিভিন্ন ঘন তাপমাত্রায় দ্রবণ তৈরি করা যায়। তোমার এখানে বলা হয়েছে যে দ্রবণে দ্রব ও দ্রবকের পরিমাণ কম বেশি করে বিভিন্ন ধরনের ঘনমাত্রায় তোমরা দ্রবণ তৈরি করতে পারো। বুঝেছ? তারপরে যাই, ঘন তাপমাত্রার উপর নির্ভর করে দ্রবণকে পাতলা ও ঘন বলা হয়। এখানে কি বলছে? ঘন তাপমাত্রার উপর নির্ভর করে দ্রবণকে পাতলা বা ঘন বলা হয়। একবারে তাহলে বিভিন্ন ঘন তাপমাত্রায় দ্রব তৈরি করা যাক। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই যে দুঃখিত, এই যে এটা আমরা আগে দেখব। এটা তোমরা বাসায় প্র্যাকটিক্যালও করতে পারো এবং চাপ অনুযায়ী তোমরা পড়ে নেবা। আমি এটা প্রবলেম না, এটা একটা এক্সপেরিমেন্ট তোমরা বলতে পারো। এটা পড়তে হবে তোমাদেরকে, এটা পরীক্ষায় আসবে যে এটা কিভাবে তোমরা পাতলা ও ঘন দ্রবণ তৈরি করবা, এটা তোমার বিবরণ দাও, এরকম প্রশ্ন আসবে। তোমরা নিচে যাই, এখন কয়েক লাইনই আছে, তোমরা যেও না, আমাদের কাছে আসো, কাছেই থাকো। তোমরা বলি যে গ্লাসে 3 চামচ দেওয়া হয়েছে, চিনি 3 চামচ গ্লাসে দেওয়া হয়েছে, যেটি বেশি মিষ্টি লাগছে। হ্যাঁ, যদি পানির পরিমাণ কম দাও এবং চিনির পরিমাণ তার চেয়ে অধিক দাও আর মিশাও, তাহলে তোমার সাধারণত দেখাই যাবে যে চিনি অনেক মিষ্টি লাগছে পানিটা। চিনির শরবতের মতো সমান আয়তন দ্রবণের ক্ষেত্রে যেটিতে দ্রবণ পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে সেটা ঘন দ্রবণ, আর যেটা তুলনামূলকভাবে দ্রবণের পরিমাণ কমে থাকে সেটা হলো পাতলা দ্রবণ। এখানে তোমরা একটু বুঝতে পারবা না, আমি প্রথম থেকে আবার শুরু করি। এটা তোমার একটু ভালো করে বুঝতে হবে। যে গ্লাসে 3 চামচ চিনি দেওয়া হয়েছে সেটি বেশি মিষ্টি লাগছে। চিনির শরবতের মতো সমান আয়তনের দ্রবণ ক্ষেত্রে যেটিতে দ্রবণের পরিমাণ তুলনামূলকভাবে বেশি, মানে দ্রবণের ক্ষেত্রে যেটা দ্রবণের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে, যেটা ঘন দ্রব
ঘন দ্রবণ, আর যেটিতে তুলনামূলকভাবে দ্রবণের পরিমাণ কম থাকে সেটি হলো পাতলা দ্রবণ। বুঝেছো? তো আজকে আমরা এই পর্যন্ত রাখবো। তো আজকে আমরা পড়লাম পার্ট 3-4 দ্রবণ, আর আমরা পড়ছি পার্ট 1-2 মিশ্র এবং দ্রবণ। তো আমরা অবশেষে আমরা যেটি শেষ করলাম, আমরা 4 পর্যন্ত শেষ করছি পার্ট। পরের দিন থেকে আমরা যে জলীয় বাষ্পের কাছে আমরা রেখেছি জলীয় দ্রব, ওটা থেকে আবার শুরু করব। আশা করি তোমার সঙ্গে ভিডিওটা ভালো লেগেছে এবং বোরিং হবে না, আমি আশা করি।